উপন্যাস প্রেমঘর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ৬৭। দিদি রুমে এসে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সারা রাত কেঁদেছে, তাই চোখ দুটো ফুলে আছে। প্রায় ১ ঘন্টা যাবৎ একটা শাওয়ার নিয়ে নিল। রাফসা সব কিছু ঠিকঠাক করে আরুপের খোঁজ নেওয়ার জন্য গেল। এতক্ষণ হয়ে গেছে, ছেলেকে দেখতে পাইনি, আর এত কাজের মাঝে নিজেও ফ্রেশ হতে পারেনি। সব কিছু করা শেষ হয়ে গিয়েছিল। তারপর শ্বশুর আর কাকা শ্বশুর এসে যাওয়ায় ওদের সবাইকে খাওয়াতে গিয়ে সময় চলে গেল। ঘরে ঢুকে দেখল আরুপ ওর বাবার বুকে মুখ দিয়ে শুয়ে আছে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে গেছে আমার মানিকটা। ফিরে তাকালো আরুপ। মুখটা এমন করে রেখেছে যেন সবচেয়ে অসুখী মানুষ সে। ছেলেকে জড়িয়ে ধরে। রাফসা অদূর কণ্ঠে বলে উঠল, অনেক কাজ ছিল আব্বু, রাগ করে না রাজা আমার। বলেই রাফসা একটা আরুপকে চুম্মা দিয়ে দিল। তুমি শুধু কাজ কাজ করো। আব্বু আর আমি এখনো খাইনি। তুমি তো ভুলেই গেছো আমাদের। না আব্বু, তোমাদের ভুলিনি তো। দেখো তোমরা খাওনি, তাই আমিও তো খাইনি। তোমাদের তো ডেকে গেল তোমার মিতু আপু, যাওনি তো তোমরা। তুমি তো আর ডাকোনি, তাই যাইনি। তাই না আব্বু? রাইট বেটা, তোর আম্মুর কাছে কাজটাই বড় কথা। তুই আর আমি অনেক পরে। সাদ, কি বলছো বলো তো? কাজ ছিল একটু। একটা মেয়েকে দেখতে আসলে কি কম ব্যবস্থা করতে হয়? ঘর দূর থেকে সব পরিষ্কার করে কত কি রান্না। দেখেছিস আরুপ, এখনো কাজের আলাপ। আরুপ হাত দুটো বেটে পায়ের উপর পা রেখে মুখটা গোমড়া করে বিছানায় বসে পড়ল। আম্মুর সাথে আড়ি? না বাবা, আড়ি না। ভাব করো না বাবু। করিস না আরুপ, আমিও তোর মতো তোর মায়ের সাথে আড়ি করলাম। না আরুপ, আব্বু তুমি শুনবে না? শুনবে না আমার কথা? কষ্ট হবে তো আমার বাবা। রাফসা চুমু দিয়ে ছেলে সারা মুখ ভরিয়ে দিল। মানিক আমার রাগ করে না। এই দেখো কত আদর করে দিলাম। আসো আসো, খাবে চলো। কত বেলা হয়ে গেছে তাই না? আরুপ চোখ বেটে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। রাফসা দুহাতে পেটের ২ সাইডে একটু সুড়সুড়ি দিতে আরুপ খিলখিল করে হেসে দিল, যে হাসিতে বিশ্বজয় করা যাবে। এই তো ৭ রাজার ধন আমার। কোলে তুলে নিয়ে চলো চলো, খাবে চলো। মুচকি হাসছে সাদ মা আর ছেলের কাণ্ড দেখে। কি হলো সাদ, চলো। একটু পর তো মেহমান চলে আসবে। পরে কখন কি করবে? আরুপ নামো, তোমার আম্মু একটু ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা ৩ জন একসাথে খাবো। তোমরা ২ জন আগে খাও তো, পরে ফ্রেশ হয়ে নিব আমি। হ্যাঁ আরুপ নামো, আর তুমি যাও ফ্রেশ হয়ে নাও, লাগলে শাওয়ারও নাও। আজব ওর ক্ষুধা লেগেছে তো, ওকে বিস্কুট খাইয়েছিলাম। তুমি যাও। উফ, যাও। রাফসা জলদি করে শাওয়ার শেষ করলো। ৩ জন একসাথে খাওয়ার সময় যেন আরুপ আর সাদের দুষ্টুমি বহুগুণ বেড়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। খাওয়া শেষে সাদ ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে থাকে পরশদের জন্য। আর রাফসা আরুপকে ঘুম পাড়িয়ে দিয়ে রিদি তৈরি হয়েছে কিনা সেটাই দেখতে গেছে। রাফসা রিদির রুমে ঢুকে খেয়াল করলো রিদি কিছুটা চটে আছে, কিন্তু তা সত্ত্বেও শাড়ি পরে সাজ কমপ্লিট করলো। কিন্তু একই বিপত্তি, রিদি যে হাতাকাটা ব্লাউজ পরেছে। বাংলাদেশের মানুষ যতই আধুনিক হোক, ছেলের বউ দেখতে এসে নিশ্চয়ই হাতাকাটা ব্লাউজ পছন্দ করবে না। রিদি, তুমি এই ব্লাউজটা কেন পরেছ? বরপক্ষের সামনে প্রথম দিন এভাবে যাবে? তারা যদি... ওহ লিসেন ভাবি, আমি নিজেকে কিভাবে প্রকাশ করব সেটা কি তোমার কাছে শিখতে হবে? তাছাড়া আমি তো নসীনের মতো এনালগ নই।
যে ফুল হাতা ব্যান গলার ব্লাউজ পরে মাথায় হিজাব দিব, যত সব। দিদি ভালোভাবে কথা বলো, ভাবি হই তোমার। সরি। ব্লাউজটা চেঞ্জ করে নাও, আর ওদের সামনে যাওয়ার সময় মাথায় একটু কাপড় দিও। কিছু বলল না দিদি, জানালার দিকে তাকিয়ে থেকে অন্য ধ্যানে তাকিয়ে থেকে বলল, ভাবি। হুম। ফুল হাতার ব্লাউজ আর ফুল কলার হিজাব, এগুলো পরলে কি সাদাত আমাকে পছন্দ করবে? রাফসা জানে এসব, তবুও হৃদির মুখে প্রথম শুনছে এসব, তাই চমকে উঠে। মানে? আচমকা হৃদি পেছন ফিরে এসে রাফসাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। রাফসার ভেতরটাও কেঁপে ওঠে হৃদির কান্নায়। ভাবি, আই লাভ ইউ সাদাত। ভাবি, আমি সাদাতকে ছাড়া বাঁচতে পারবো না। রাফসা কি করবে? যেভাবে কাঁদছে হৃদি, ওরই বা দোষ কি? ও তো ভালোবেসেছে সাদাতকে। আচ্ছা, এমন কেন হয়? যদি যে যাকে পছন্দ করে তার সাথে সারা জীবন কাটানো যেত, তাহলে তো কাউকে আর কষ্ট পেতে হতো না। কিন্তু বাস্তবতা যে উল্টো। আমি যার লাগি বাদি ঘর, সে যে বাদে অন্যর ঘর। 9 তারিখ নৌসিনকে বাসায় নিয়ে আসে সাদাত। নৌসিনের খুশি যেন আর ধরে না। সাদাতের মা নৌসিনের বাসায় আসবে শুনে সকাল থেকে সারা বাড়ি নিমেল দিয়ে বেশ কয়েকবার করে ধুয়েছে, যাতে নৌসিনের পায়ে কোনো প্রকার জীবাণু না লাগে। ওই হাসপাতালে নৌসিনের প্রিয় সব খাবারের তালিকা জেনে নিয়ে রান্না করেছিল। অবাক হয়েছিল এটা ভেবে, আজকে আধুনিক যুগের রাজধানীতে থেকেও কারো এসব ভালো লাগতে পারে ভেবে। সত্যি বলতে সময় আর স্থান কোনো বিষয় না, মাটির প্রতি ভালোবাসাটাই মূল কথা। সেটা থাকলে আমেরিকা বসেও লেবু পাতার গন্ধের জন্য মন কাঁদে। পান্তা পেঁয়াজে লোভ জাগে মনে, খিচুড়ি ইলিশ ভাজা, আর সাথে বেগুন বিহারের আবাসে চোখে পানি আসে। যখন বৃষ্টি হয় মনে হয় হৃদয় পুড়ে খাই। পেট তো বার্গারেও ভরে, কিন্তু হৃদয় কি আর ভরে নাকি? হৃদয় তো চায় মাটি, খাঁটি ঘ্রাণ। নৌসিন আজ আগের চেয়ে ভালো হাঁটতে পারছে, তবুও বেশি ভালোভাবে না। আস্তে আস্তে পা ফেলছে, যাতে পায়ে বেশি চাপ না লাগে। এমনিতে শুকনা, আর এতদিন হসপিটালে অসুস্থ অবস্থায় থেকে শরীরটা আরও নেতিয়ে গেছে। রাফসা সিঁড়ি দিয়ে রুমে যাওয়ার জন্য সাহায্য করলো নৌসিনকে। হাত মুখ ধুতে বলল, কিন্তু নৌসিন গোসল করার জন্য উঠে পড়ে লাগলো। এমনিতে যা খুঁতখুঁতে নৌসিন, এতদিন সাদাদের ভয়ে হসপিটালের পরিবেশে ছিল শুধু, ঠিকমতো বেশি পানি দিয়ে গোসলও করতে পারেনি। এখন সাদাত রুমে এসে যদি দেখে তুই শাওয়ার নিয়েছিস, তাহলে রাগারাগি করবে। একবার তো করেছিস গোসল হসপিটালে, কাল করিস। প্লিজ ভাবি, আমার শরীরটা না আমার কাছেই হসপিটাল হসপিটাল গন্ধ করছে। একটা ভালো শাওয়ার নিলে আমার অনেক ফ্রেশ লাগবে, আর শান্তিতে রাতে ঘুমাতেও পারবো। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি করিস। বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লাগতে পারে। বেলা শেষের দিকে। ওকে। আচ্ছা, আরুফ কোথায়? ওকে তো দেখলাম না। আরুফ বায়না করছিল ওর নানুর বাড়ি যাওয়ার জন্য, তাই তোর ভাইয়া সকালে দিয়ে এসেছে, রাতে আসার সময় নিয়ে আসবে। ওরা না সিলেটে, পাপা আর মা এখানে 2-3 মাস যাবৎ আছে, ঢাকার বাড়িতেই। দাদির শরীরটা তো ভালো নেই বেশি, তাই। ও, তুমি তো 2 মাসে একবারও গেলে না। ওরা সবাই যেহেতু ঢাকায়। তুই যা তো গোসল কর, পরে কথা হবে। আচ্ছা, যাচ্ছি। নৌসিন পাক্কা 45 মিনিটের একটা লম্বা শাওয়ার নিয়ে বের হলো। রুমে এসে দেখে সাদাত খাটের উপর বসে আছে। নৌসিন রুমে ঢুকতে বুঝতে পেরে সাদাত তাকিয়ে আছে নৌসিনের দিকে। নৌসিন ভয়ে শেষ। সাদাত যেভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। নৌসিন সাদাতের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে
আস্তে আস্তে সাবধানে পা ফেলে ড্রেসিং টেবিলের সামনে বসলো। অবেলায় গোসল করছে, তাই হিটার অন করে। চুলগুলো শুকাতে লাগলো আর মনে মনে আল্লাহকে ডাকছে যাতে করে সাদাত রাগারাগি শুরু না করে। হঠাৎ করে নৌসিনের হাত থেকে হিটারটা অন্যদিকে নিয়ে নেয়। আয়নায় দেখতে পেল নৌসিন। এটা আর কেউ নয়, তার সাদাত। নৌসিনের চুল শুকিয়ে দিচ্ছে সাদাত, কিন্তু কোনো কথা বলছে না। নৌসিন খুব বুঝতে পারছে যে সাদাত রাগে ফায়ার। সাদাত নৌসিনের চুলগুলো শুকিয়ে দিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। নৌসিন বোধহয় খুব ঘষা মাজা করেই গোসল করেছে আজ। ক্ষত পায়ে বেশ সাবান লাগিয়েছে দেখি বুঝতে পারছে সাদাত। কটনের সেভলন লাগিয়ে মুছতে নিলে পুরো চামড়াগুলো উঠে আসছে। সাদাদের রাগ আরও বেড়ে গেল। এই মেয়েটা সুযোগ পেয়ে ইচ্ছামতো সাবান লাগিয়েছে পায়ে। ডক্টর বারবার বলেছিল পায়ে বেশি সাবান না লাগাতে, তাতে কাটা অংশে প্রবলেম হতে পারে। সাদাত নৌসিনের দিকে মুখ খুলল এবার। বেশি বোঝো তুমি, তাই না? আধা ঘন্টা যাবৎ রুমে এসেছি, এতক্ষণ লাগে শাওয়ার নিতে। সারা শরীরে সাবান তো দিয়েছই ইচ্ছা মতো, এই পাটাও বাকি রাখোনি। কাল গোসল করলে কি হতো? হসপিটালে হয়নি গোসল, এক ট্যাঙ্কি পানি দিয়ে শাওয়ার নিতে হয় তোমার। কি করেছো পাটা? দেখি নড়বে না একদম, কাজ করতে দাও। উফ, ব্যথা পাই তো। সেটা সাবান লাগানোর সময় মনে ছিল না তোমার? সাদাত নৌসিনের পায়ে একবারে ওষুধ লাগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সাদাত রুম থেকে চলে যাওয়ার পর নৌসিন হাসতে শুরু করে। বেশ লাগছিল সাদাদের রাগী মুখখানা। বেশ কিছুক্ষণ পর সাদাত কপির মগ হাতে রুমে ঢুকলো। নৌসিনের পাশে বসে বলল, এখন কেমন লাগছে? ভালো। তাহলে কপিটা খেয়ে নাও, ঠান্ডা কেটে যাবে। তুমিও খাও, শেয়ার করে খাবো দুজনে। ওকে। কপিতে চুমুক দিয়ে, এবার তুমি খাও। মুচকি হেসে নৌসিনও কপির মগে চুমু দিল। দুজনে শেয়ার করে শেষ করলো কপিটুকু। এখন চুপচাপ শুয়ে থাকবে। মাগরিবের আজান দিলে জাস্ট উঠে নামাজ পড়বে। আমি বাইরে যাচ্ছি, নামাজ পড়ে একবারে আসবে। মাথা নেড়ে সম্মতি জানালো নৌসিন। সাদাত নৌসিনের দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, যা রাগ উঠেছিল না, ব্যথা পাই বলে দিয়েই বেঁচে গেছেন। মুচকি হাসলো নৌসিন সাদাদের কথায়। রাতে খাবারের সময় সবাই একসাথে। আজ বেশ কয়েকদিন ধরে সাদাতকে দেখা হয়ে ওঠেনি নৌসিনের। এ কয়েকদিনে হৃদির বেশ পরিবর্তন হয়েছে। কেমন একটা চুপচাপ হয়ে গেছে। আগের মতো কারোর সাথে রাগারাগি করে না। আর রাগারাগি তো পরের কথা, মন খুলে কথাও বলে না। নিজের কেয়ারও করছে না ঠিক মতো। রিং পরানোর দিন ওর বাবা মা এসেছিল। পরের দিন ওকে নিয়ে বাসায় যেতে চেয়েছিল ওরা, কিন্তু হৃদি কাদের দোহাই দিয়ে যায়নি। সবার আগে হৃদি খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। বেশ অবাক হয় সাদাত, কারণ হৃদি কখনো এমন করে না। তবে অনেকটা ভালো লাগে সাদাদের। সাদাদও সবার মতো চায় হৃদি সুখে থাকুক, তার পেছনে পড়ে না থেকে নিজের মতো করে বাঁচুক। ভাবি আরুফ কোথায়? রাফসা গম্ভীর গলায় বলল, তোর ভাইয়াকে জিজ্ঞেস কর। সাদাত সহ সবাই ছাদের দিকে তাকিয়ে আছে। স্যার, তুই কিভাবে করলি এই কাজ? দাদুভাই থেকেছে কখনো, ওর মাকে ছাড়া। রাতে উঠে কান্নাকাটি শুরু না করলেই হয়। কি যে করিস না তুই। সাদাত বলল, মানে? আরুফ কোথায়? সাভারে রেখে এসেছে উনি। দরদ যে বেশি ওনার। রাগে গজগজ করে উঠল রাফসা। এই মুহূর্তে রাফসার ইচ্ছা করছে ছাদের মাথায় বাসার সব প্লেটগুলো এক এক করে ভাঙতে। লোকটা কি ছোট বাচ্চা ছেলে নানা নানির কাছে রেখে এসেছে, ঠিক আছে, কিন্তু রাতে নিয়ে আসার কথা সেটাও করেনি। নানা নানির কাছে আছে, ভালোই আছে,
কিন্তু রাফসার কিছু ভালো লাগছে না। জীবনে প্রথম তার ছেলেকে ছাড়া উনি পুরোটা দিন কাটিয়েছে, আর এখন সারাটা রাতও। ওর বুকটা খা খা করবে। নৌসিনের সাথে একদিন অর্ধেক রাত ছিল, তাতে কত কষ্ট হচ্ছিল। আর এখন ছেলে বাসাতে নেই। বৌমা ঠিক আছে তো দাদু ভাই, মন খারাপ করো না। সবার খাওয়া প্রায় শেষ। বৌমা খেয়ে নাও। আর তোমার বেশি খারাপ লাগলে ফোন করে কথা বলো দাদুর সাথে। ঠিক আছে মা। সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। সাদাদু নৌসিনের জন্য খাবারটা উপরে নিয়ে যায়, কিন্তু খাওয়া শেষ হলেও সাদ এখনো টেবিলে বসে আছে। এক ধ্যানে তাকিয়ে আছে রাফসার দিকে। রাফসা খেয়াল করছে সাদকে, কিন্তু তাতে ওর যায় আসে না। মাথা প্রচণ্ড গরম হয়ে আছে ওর। রাফসা সবকিছু ঠিক করে, সাদকে রেখেই উপরে চলে যায়। এমনকি রাতের খাবারটা পর্যন্ত খেলো না। বিকালেও খেতে পারেনি। ছেলেকে ছাড়া সকালে খেলেও বিকাল থেকে থাকতে পারছে না আর। রাফসা একপাশ হয়ে একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। হাতে খাবারের প্লেট নিয়ে রুমে আসে সাদ। রাফসার পাশে বসে কাঁধে হাত রাখতে রাফসা সিটকে সরিয়ে দেয় সাদের হাত। খেয়ে নাও, কাল সকালে গিয়ে নিয়ে আসবো তো। থাকুক না একদিন, ও নানা নানির কাছে তো আছে। ওঠো। সরি আমি। না খেয়ে থাকবে তাই বলে। খাবো না আমি, কাঁদতে কাঁদতে বলল রাফসা। এই এই কাঁদছো কেন তুমি? ওয়ার্দা রাফসা, ওঠো। সাদ জোর করে রাফসাকে উঠিয়ে বসালো। চোখ ফুলে আছে রাফসার। তার মানে অনেকক্ষণ যাবৎ রাফসা কাঁদছে। ওহ মাই গড, এভাবে কাঁদো তুমি ছেলের জন্য? ওকে ছাড়া কখনো থেকেছি আমি? কাল সকালে গিয়ে নিয়ে আসবো তো। লাগবে না আমার। সকালে তো আমিও যেতে পারবো। তাহলে যাও না কেন? 2 মাস হলো তোমার পাপা মা ঢাকায় আছে, একবারের জন্য বাসায় যাওনি। অথচ আগে সিলেট যাওয়ার জন্য কত বায়না করতে। 1 মাসও যেতে পারতো না পাপা মা দাদিকে দেখার জন্য। সকাল বিকাল বলাবলি করতে। এখন কি হয়েছে রাফসা বলো? ডুকরে কেঁদে ওঠে রাফসা। জড়িয়ে ধরলো সাদকে। আমি জানি বাবা একটু রাগী। তোমাকে কেস উঠানোর ব্যবস্থা করার কথা বলা হলে তুমি বাবাকে না করে দিয়েছিলে, তাই বাবা একটু রেগে আছে। সেজন্য তুমি যদি মন খারাপ করো তাহলে ওনাদের কত খারাপ লাগতে পারে ভাবো তো। জানি কষ্টটা তোমার সবচেয়ে বেশি হয় এই ব্যাপারটাতে। তোমাকে সান্ত্বনা দেওয়ার অধিকার আমারও নেই। তবে কি জানো, তুমি তো আমার লাইফের হাফ পার্ট। তোমার কোনো কারণে কষ্ট হলে তো আমারও ভালো লাগে না। কাল সকালে গিয়ে বাবা মায়ের সাথে দেখা করে ছেলেকে নিয়ে আসবো দুজনে। রাফসা সাদের বুক থেকে মাথা তুলে কাঁদতে কাঁদতে বলল, যেদিন আরুপের জ্বর হলো ওই দিন পাপা বলল আমি নাকি বোরিং। আমাকে ডাক্তার বানিয়ে উনি নাকি ভুল করেছেন। যেখানে নিজের বাবাই মেয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে, সাধারণ মানুষ কেন করবে না? কাদার জন্য বারবার কথাগুলো আটকে আসছিল রাফসার। সাদ কি বলবে রাফসাকে বুঝতে পারছে না। রাফসার বাবা এই কথাগুলো রাফসাকে না বলতেই পারতেন। মানুষটা ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছে, একরকম বদমেজাজি মানুষ হয়ে উঠেছেন। তবে মন ভালো থাকলে ওনার মতো ভালো মানুষ আর দুটো হয় না। বিয়ের দরকার নেই, বেবি হলেই হবে। ভাবতে পারছো? বাধ্য হয়ে সাদাত রাজি হয়েছে নৌসিনের পরীক্ষার পর। আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা সুখবর পাবো। সাদ কিছু বলল না। রাফসার কথা শুনে মিটমিট করে হাসলো শুধু। রাফসার হাসিটা সাদকে খুব কাছে টানছে। সাদ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রাফসার দিকে। রাফসা কোমরে হাত রেখে নিজে একদম কাছে নিয়ে এলো। রাফসা বুঝতে পারছে সাদের মাথায় কি চলছে। ওর একটা ইন্টেনশন কাজ করছে। প্রিয় মানুষের কাছে থাকলে যা হয় আর কি। ম্যাডাম,
সাদাদের মেয়ে হবে কি না জানি না, তোমার ছেলের সাথে বিয়ে দেব কি না সেটাও জানি না। আমি তো শুধু এটা জানি, আজ তোমাকে আমি শেষ করব। খালি ছেলে ছেলে, তাই না? ছেলের বাপের খবর নাও না, অনেক দিন পাই না কাছে। আজ তো তোমার পেটে মেয়ে আনবো আমি। আমার যে রাজকন্যা চাই, সেক্সি লেডি। ইস, লজ্জা পেলে না আরও সেক্সি লাগে। রাফসার ভেতরে রকেট গতিতে লজ্জার সমপ্রবাহ হচ্ছে। কি বলছে সাদ এসব? লজ্জায় মুখ লুকায় সাদের বুকে। জড়িয়ে নিল সাদ রাফসাকে। চুলগুলো খুলে দিয়ে একপাশ করে মুখ ডুবিয়ে দিল ঘাড়ে। ঘাড়ে ঠোঁট রেখেই বলল, আমার রাজকন্যা চাই রানী। কাছে রাফসা। সাদ রাফসাকে ধীরে ধীরে শুয়ে দিল। নিজের টি শার্টটা ছুঁড়ে ফেলে হামলে পড়ল রাফসার উপর। ঠোঁট আঁকড়ে নিল দুজন দুজনার। গাল, ঘাড়, গলার কমস্ত্র নিচে আদরে ভরিয়ে তুলছে। হাতের প্রতিটা আঙুলের ভাঁজে আঙুল গুজে দিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে আছে রাফসার দিকে। 7 বছর আগে যেভাবে প্রথম রাতে ঘায়েল করেছিলাম তোমায়, আজ ঠিক সেভাবেই শেষ করব আমার ডাক্তার রানীকে। কথাটা শেষ করেই আঁচলটা সরিয়ে নিল। ভালোবাসায় মাতাল করে দিচ্ছে রাফসাকে। চোখ বন্ধ করে আছে রাফসা। সাদ রাফসা উপর থেকে সরে গিয়ে পাগলের মতো রাফসাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল। ব্লাউজের পেছন দিকে বোতামগুলো খুলতে খুলতে বলল, খাওনি তো তুমি রাতে আজ? এনেছিলাম তো খাবার। ছেলের সাথে কথা বলেই সময় নষ্ট করেছো। আমার কি দোষ বলো? আমি যে খাবারের লোভ সামলাতে পারছিলাম না আর। হোক শেষে ফিতা একটানে খুলে নিয়ে ব্লাউজটাও ঘরের কোনায় ছুঁড়ে ফেললো সাদ। নিজের দিকে ঘুরিয়ে নিল রাফসাকে। ইস, আমার ডাক্তারানী আগে চেয়ে আরও বেশি সুন্দর আর সেক্সি হয়ে গেছে তো। উথাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে রাফসার বুকে, আর সাদ হয়ে উঠেছে আরও অশান্ত। আজ আমি তোমার পোশাক হব জান পাখি, আরও বেশি আদর করব। গলায় মুখ ডুবিয়ে দিল আবারও। রাফসা পাগল হয়ে যাচ্ছে সাদের ভালোবাসায়। সাদ গলা নিচেও পাগলের মতো চুমু, লেহন, বিট সব করছে যেন কতদিনের তৃষ্ণার্ত আত্মা। রাফসা নিজের সমস্ত শক্তি দিয়ে সাদের পিঠে খামচি দিচ্ছে। এতে সাদ আরও নেশাক্ত হয়ে যাচ্ছে। একসময় সাদ প্রশ্ন করে রাফসাকে, তুমি কি আমার রাজকন্যা এনে দিতে চাও? আমি চাই তোমার ছেলের আদরের একটা ছোট বোন হোক। বলো, দেবে তো? রাফসা লজ্জা শেষ হয়ে গেছে অনেক আগেই। যা করছিল সাদ, তাতে তো যে কোনো মেয়েই শেষ হয়ে যাবে। কিন্তু রাফসা যে সাদের করা প্রশ্নে কোনো উত্তর দিতে পারছে না। গলা আটকে আসছে ওর। সাদ আবার একই প্রশ্ন করলে রাফসা হ্যাঁসূচক মাথা নাড়ায়। সাদ মুচকি হাসে আবারও। রাফসাকে ভালোবাসায় হারাতে থাকে। দুজনে মেতে ওঠে ভালোবাসার খেলায়। হারিয়ে যাচ্ছে অতল ভালোবাসার সাগরে। কোনো একটা অজানা উদ্দেশ্য পাড়ি দিচ্ছে ভালোবাসার সেরা মুহূর্তগুলো। ছাড়িয়ে যাচ্ছে সকল অনুভূতিগুলোকে। আর এদিকে নৌসিন, সাদাদও যেন আজ দুজনের মাঝে নেই। আজ নৌসিন স্বইচ্ছায় তার সাদাদের কাছে আবদার করছে। তার অনেক আদর চাই। ব্যাস, সাদাদের জন্য তাই যথেষ্ট ছিল। সেও আজ প্রাণপ্রিয়াকে ছুঁয়ে দিচ্ছে মনের মতো করে। হারিয়ে যাচ্ছে মহাসুখে। প্রেম ঘুরে মাতোয়ারা হয়ে আছে দুজনে। ইস, দুটি জুটির ভালোবাসা যদি এখানেই থমকে যেত, শেষ যদি না হতো, খুব ভালো হতো। তবে এই বাড়িতে এত সুখের মাঝেও একজনের মনে আগুন জ্বলছে, হৃদির। ভাবতে পারছে না সে কি করবে। আজও পরশ হৃদিকে জ্বালিয়েছে অনেক। হৃদি যেন বাধা দিতে পারছে না পরশকে। এখনও বারবার ফোন দিচ্ছে পরশ, বারবার কেটে দিচ্ছে হৃদি। রাগে একসময় ফোনটাও অফ করে দিল। হৃদি লাইট বন্ধ করে শুয়ে আছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কারণ ও যে তার সাদাতকে আর কোনোদিনও পাবে না, সেটা খুব ভালো করে বুঝে গেছে। হঠাৎ প্রাপ্তির জন্মদিনে
নৌসিন যখন কেক ধোয়ার জন্য বাথরুমে গিয়েছিল সে কথা মনে পড়ল। ধোয়ার প্রয়োজন পড়েনি নৌসিনের। সাদাত লেহন দিয়ে সব নিজের মাঝে নিয়ে নিয়েছিল। আর পরম সুখে সাদাতকে শক্ত করে আঁকড়ে ধরেছিল নৌসিন। হ্যাঁ, সেদিন হৃদিই ছিল। বাথরুমে ওদের প্রেমটা হৃদিই দেখেছিল। নৌসিন বাইরে তাকানোর সাথে সাথে পালিয়ে এসেছিল। রুমের দরজা বন্ধ করে কেঁদেছিল অনেক। কি করত বেচারি, খুব যে ভালোবাসে সাদাতকে। সেদিনের কথা ভাবতেই চোখে আবারও অশ্রুকণা এসে ভিড় করল। সাদাত নৌসিনকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। দুজনেই বিভোর। সুখের ঘুম বলে কথা। রাফসা সাদের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। সাদ রাফসার মাথায় একটা হাত রেখে অন্য হাত দিয়ে রাফসাকে জড়িয়ে রেখেছে। দুজনে একটা পাতলা চাদরে আবৃত। সারা রাত ঘুমাতে দেয়নি সাদটা। পাগল হয়ে গিয়েছিল বোধ হয়। সাদ আবারও রাফসার চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করছে। রাফসার চোখটা লেগে এসেছিল প্রায়। সাদের দুষ্টামিতে তন্দ্রাটা কেটে গেল। উফ সাদ, প্লিজ একটু ঘুমাই। সাদ উল্টো হয়ে রাফসার উপর আবারও শুয়ে পড়ল। কোনো কথা ছাড়াই গলায় মুখ গুজল। নেশা কাটেনি এখনো বেচারার। রাফসা সাদকে আটকাতে পারছে না আজ। যেন কতদিন পর তার বউকে কাছে পেয়েছে এমন একটা ভাব। রাত 3টার বেশি বাজে। এখনো পাগলামি কমছে না তার। সাদ, কি করছো? পাগল হয়ে গেছো? পাগল। আদর তো আমি করছি, তোমার তাতে কি? ছাড়ো না, সকাল হতে চলল। একটু না ঘুমালে সারাদিন থাকতে পারবো না। কত কাজ সারাদিন। হুস, কিসের কাজ? কে করতে বলে কাজ তোমায়? কাল থেকে যেন কোনো কাজ করতে না দেখি। দরকার পড়লে আরও সার্ভেন্ট লাগাবো। সাদ রাফসার হাতটা টেনে নিয়ে বলল, কত নরম হাতটাকে শক্ত করে ফেলেছ কাজ করতে করতে। কাল থেকে শুধু আমাকে আর ছেলেকে সময় দিবে। নো কাজ। আচ্ছা, করব না। এখন তো সরো। বলছিলাম না 7 বছর আগে যা করছিলাম আজ তাই করব। অবশ্য সেদিন কষ্ট হচ্ছিল তোমার একটু। প্রথম ছিলে তো। ইস, সারা শরীর দাগ করে দিয়েছিলাম রে বউ। রাফসা লজ্জা পেয়ে বলল, ধ্যাত, আজে বাজে কথা সব। আচ্ছা, তাহলে আজ আর দাগ করিনি। তাহলে আজ আরও দাগ করি নাকি? বলেই ঠোঁটে চুমুর বদলে প্রথমেই বিট দিতে শুরু করলো। রাফসা সামলাতে না পেরে ইচ্ছামতো খামচে দিয়ে চলেছে। তবুও সাদ থামছে না। ঠোঁটের আশেপাশেও কামড় দিচ্ছে, গলায়ও বিট বসিয়ে দিচ্ছে। রাফসা বারবার হার মানছে সাদের কাছে। চুল খামচে ধরে সাদকে। গলা আরও গভীরে নিয়ে যাচ্ছে। কোনো বারণ নেই, না আছে কোনো বাধা। দুষ্টুমি করতে করতে সাদ রাফসাকে নিজের বুকে নিয়ে একসময় ঘুমিয়ে যায়। আজান দেয়নি এখনো। ফোনের আওয়াজে ঘুম ভাঙে সাদ আর রাফসার। রাফসার ফোন বাজছে। এত রাতে আবার কে? বউকে নিয়ে একটু দুষ্টুমি, একটু মিষ্টি আদর করব, তার উপায়ও নেই। ঘুম ঘুম গলায় বলল সাদ, দেখি উঠতে দাও। এত রাতে কে ফোন করলো আবার? উঠতে হবে না। সাদ রাফসাকে বুকে নিয়ে হাত বাড়িয়ে বেড সাইডে টেবিল থেকে রাফসার হাতে ফোনটা দিল। 4:30 বাজে। আর পাপার ফোন এত রাতে। রাফসা জলদি কল ব্যাক করলো। হ্যালো পাপা, কি হয়েছে? আরব ঠিক আছে তো? ঘাবড়ে প্রশ্ন করছে রাফসা। সাদ রাফসার কথা শুনে রাফসাকে নিয়ে উঠে বসলো। প্রশ্ন করলো, কি হয়েছে? কি জানি পাপা। হ্যালো, আরব ঠিক আছে তো? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাপা, শুনতে পাচ্ছি। বলছি আরব ঠিক আছে তো? আরবের কান্নার আওয়াজ ভেসে আসলো ওপাশ থেকে। পাপা, ও কাঁদছে কেন? চিন্তার কিছুই নেই। বাসায় যাবে এখন, বায়না ধরেছে। তোমার মা বুঝিয়ে শান্ত করেছে। এখন আবার কান্না শুরু করেছে। তোমার সাথে কথা বলবে। নাও কথা বলো। দাও দাও। ছাদের দিকে তাকিয়ে বলল, আগে বলছিলাম।
ছেলে কাঁদছে এখন। ওপাশ থেকে আরু ফোন কানে নিয়ে কান্না কণ্ঠে বলল, আম্মু। দুঃখ করে উঠল রাফসার বুক। বাবা কাঁদছো কেন? আম্মু, আম্মু। বাবা কাঁদে না সোনা। বাবা, নানু ভাই আছে তো, সেখানে কাঁদছো কেন বাবু? আম্মুর কষ্ট হয় তুমি কাঁদলে। আম্মু আমার কষ্ট হচ্ছে, তুমি আসো। আব্বু আমার কাঁদে না সোনা। কষ্ট হবে না বাবু, ঘুমাও এখন। আম্মু প্রমিস করছে সকাল সকাল এসে যাবে তোমার কাছে। ঘুমিয়েছিলাম আম্মু, তোমাকে ছাড়া হয় না ঘুম, চলে গেছে। কান্না করছে এখনো আরু। বাবা আমার ছাড়া এত কষ্ট হচ্ছে সোনা, তাহলে আসলে না কেন তুমি সন্ধ্যায়? আব্বু তো আসেনি, নানু ভাই আব্বুকে আসতে দেয়নি, তখন তো আমার কষ্ট হয়নি, এখন হচ্ছে। আসো তুমি আম্মু, এখনই আসো। আসো আসো আম্মু, আম্মু। রাফসাও কেঁদে দিল বলে। চোখে পানি এসে গেছে রাফসার। সেটা দেখে সাদ রাফসার কাছ থেকে ফোন নিয়ে নিল। রাফসা সাদের বুকে মুখ রেখে এবার আর কান্না আটকে রাখতে পারল না। সাদ আরবের সাথে কথা বলছে। আব্বু তোমার আম্মুকে নিয়ে সকালে চলে আসবো। আম্মু এখনই আসো, আমি বাসায় যাব। বাবা আমরা এক্ষুনি রওনা দিব, আসতে তো সময় লাগবে। তুমি ততক্ষণ তোমার নানুর কাছে ঘুমাও। আম্মুকে ছাড়া ঘুম আসে না আব্বু। বাবা একটু ঘুমাও, তোমার আম্মু আর আমি, তুমি ঘুম থেকে ওঠার আগেই এসে যাব। সাদ আরবের সাথে কথা বলছে। আরব কাঁদছে না আর। রাফসা সাদের বুক থেকে সরে গিয়ে একরকম দৌড়ে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। 15 মিনিটের মতো হয়েছে। তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। সাদ ফোন বুকে নিয়ে শুয়ে আছে। দেখেই মাথাটা গরম হয়ে গেল রাফসার। এখনো শুয়ে আছো তুমি? ওঠো, ফ্রেশ হও, আর তাড়াতাড়ি করে গাড়ি বের করো। সাদ কিছু না বলে রাফসার দিকে কেমন একটা ভাব নিয়ে তাকিয়ে আছে। আতেলের মতো চেয়ে আছো কেন? ওঠো প্লিজ। আমার ছেলে কাঁদছে। মানে কি? আজান দেয়নি এখনো। এখনই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সাত ছেলে কাঁদছে আর তুমি এখন এসব বলছো? আরে এখন শান্ত হয়েছে, এসো ঘুমাই একটু। 7টায় রওনা দেব, 9টায় পৌঁছে যাব। রাসা হাতে তাওয়ালেটা ছাদের শরীরে ছুঁড়ে দিয়ে বলল, যেতে হবে না তোমার, ঘুমাও তুমি। হেয়ার ড্রায়ার নিয়ে তাড়াতাড়ি চুল শুকিয়ে নিচ্ছে। ছাদ দেখে যাচ্ছে রাফসা কি করতে চলেছে। চুলটা কোনো রকমে খোপা করে হিজাব কোনো রকমে প্যাচ দিয়ে নিল শুধু। কি যেন খুঁজছে এখন ড্রয়ার টেবিলের উপর, সব জায়গায় কিন্তু পাচ্ছে না। অবশেষে ছাদকে ঝাড়িয়ে দিয়ে বলল, গাড়ির চাবি কোথায়? মুচকে আসলো ছাদ। জবাব না দিয়ে কাঁথার ভেতরে মুখ ঢুকিয়ে নিল। রাফসা আগুন হয়ে আছে একদম। কাঁথাটা একটানে সরিয়ে নিল ছাদের শরীর থেকে। রাগে কষ্টে চোখে পানি এসে গেছে বেচারির। চাবি কোথায়? কানে যায় না আমার কথা। ছেলে কাঁদলো ফোনে। কোনো ইন্টেনশন হলো না তোমার? এখনো শুয়ে আছো, আর চাবি আমি চাইছি তবুও দিচ্ছ না। তুমি চাবি দাও, আমি একা যেতে পারবো। বললাম তো 7টায়। রাফসা নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না শুরু করলো। দেবে না তুমি? 7টায় না, আমি এখনই যাব। আরে আবার? চাবি দাও তুমি। যাওয়া লাগবে না তোমার, আমার ছেলে আমি একাই যাব। বাধ্য হলো সাদ বিছানা ছেড়ে উঠতে। আরে পাগলি, ঘুমাচ্ছে তোমার ছেলে, সরো তুমি। একদম দরদ দেখাতে আসবে না। চাবি দাও আমায়, না হলে আমি হাঁটা শুরু করব। 5টার পরে বাস পাবো। আরে আরে কোথায় যাচ্ছ? মা ছেলে পারো বটে। 5 মিনিট দাঁড়াও, গোসলটা সেরে আসি। রাতে কম কিছু করেনি, গোসলটা করা দরকার তো। যাবে তুমি ধমক দিয়ে। আরে যাচ্ছি আসতে। এত আদর করে কি লাভ হলো? সকাল না হতেই ঝাড়ি। তাড়াতাড়ি যাও তো।
সাদ শাওয়ার নিলে আজান দিতে শুরু করে। রাফসা বলল, আচ্ছা তাহলে নামাজটা পরেই যাই বাসা থেকে। হ্যাঁ, সেটাই বেটার। দুজনে একসাথে নামাজ পড়ে। তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। সাদ যতই মুখে রাফসার সাথে উল্টাপাল্টা বলুক, ছেলের জন্য ওরও মনটা খুসখুস করছে। আমি গাড়ি বের করছি, তুমি ততক্ষণে কাউকে বলে আসো যে আমরা যাচ্ছি। আচ্ছা, আমি নৌসিনকে বলে আসছি। নৌসিনের রুমে নক করতেই সাদাত এসে দরজা খুলে দেয়। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, কী হয়েছে ভাবি? এমন দেখাচ্ছে কেন তোমায়? আরুপ না কাঁদছে খুব। ফোন দিয়ে কথা বলছিল আর কাঁদছিল। আমাকে ছাড়া নাকি ওর ঘুম আসেনি। আমি আর তোমার ভাইয়া যাচ্ছি। মাকে এত সকালে ডাকলাম না, বলিস তুই? আচ্ছা আচ্ছা, ব্যাপার না, যাও তোমরা, সাবধানে যেও। রাফসা কিছু না বলেই জলদি করে নিচে নেমে এলো। রাফসার এমন ছোটাছুটি দেখে হাসলো সাদাত। আনমনে মুখ থেকে বেরিয়ে এলো, হায় রে মা। নৌসিন শাওয়ার নিচ্ছিল এতক্ষণ। ভাগ্যিস সাদাতকে জাগিয়ে গিয়েছিল, নাহলে রাফসা নক করতে করতে কায়েল হয়ে যেত, তবুও সাদাতের ঘুম ভাঙত না। নৌসিন চুল মুছতে মুছতে এসে সাদাতকে প্রশ্ন করে, কে এসেছিল গো? ভাবি। এত সকালে? কিছু বলল? আরুপ নাকি কান্নাকাটি করছে, তাই যাচ্ছে সেখানে, এটাই বলে গেল। কাঁদছে আরুপ? ভাইয়াটাও না কি হতো ছেলেটাকে সন্ধ্যার সময় নিয়ে আসলে, বোধহয় রোমান্স পেয়েছিল। হাসতে হাসতে বলল সাদাত। মানে? সাদাত নৌসেনের কাছে দাঁড়িয়ে ওর হাত থেকে তাওয়ালে নিয়ে চুল মুছে দিচ্ছে আর বলছে, ভাবি তো সারাক্ষণ ছেলে নিয়ে থাকে, আর ভাইয়াটার প্রতি নজর দেওয়ার সময় কোথায় পায়? সব সময় তো ছেলে ওনার, রাতেও মেবি আমার ভাইকে কোনো সুযোগ দেয় না, তাই ভাইয়া এই সুযোগটা কাজে লাগিয়েছে। রাতভর সময়টা হয়তো একান্ত নিজের কারে পেতে চেয়েছে। নৌসিন সাদাদের হাতে ঘুষি মেরে বলল, অসভ্য কোথাকার। আরে এমনি অসভ্য হয়ে গেলাম। শোনো, ভাবির বাবা না করেছিল ভাইয়া যাওয়ার জন্য, তাই ভাইয়া যায়নি, আর উনি আছে। আরে সেটাই তো সুযোগ ভাইয়ার। সাদ, তোমার লজ্জা করে না ভাইয়া ভাবি সম্পর্কে বলতে এভাবে? লজ্জার কি আছে? তুমি আমি যা করি ওরাও তো তাই করে। আসলেই তুমিও না। এই জানো, আগে তো বুঝতাম না, এখন বুঝি। কি? আরে মা বাবা না, মাঝে মাঝে আমাকে আর আপুকে দাদুর কাছে রেখে বাংলোতে কোনো কাজে যেত, আর ভাইয়া তো স্কুলে থাকতো। সাদাত, মা বাবা তো কী হয়েছে, আমার বাপটা বেশি ছিল জানো। অনেক দিন আমি দাদুর কাছে থাকবো না বলে কান্নাকাটি করতাম, আর মা আমাকে ঘুম পাড়িয়ে রেখে যেত, দেন বাবাকে নিয়ে ওদের রুমে চলে আসতো। আমি তো উঠে মাকে পাশে না পেয়ে চিৎকার শুরু করতাম। আর একটা জিনিস তোমাকে না বলা হয়নি, আমি তো রাতে বাবা মার সাথে ঘুমাতাম ক্লাস 2 অবধি। আমারও না মাঝখানে থাকতে গরম লাগতো আরবের মতো, তাই মায়ের পাশে ঘুমাতাম। বাট মাঝে মাঝে রাতে উঠে যখন বুঝতাম মা আমাকে জড়িয়ে না ধরে বাবার কাছাকাছি আসে, তখন উঠে চিৎকার চেঁচামেচি শুরু করতাম, কারণ এটা ভাবতাম যে মা শুধু আমাকে আদর করবে, আর কাউকে না। তাই কতদিন তো বাবাকে আমার জেদের জন্য অন্য রুমেও থাকতে হয়েছে। তখন আপু আসতো থাকতে মায়ের কাছে। আপু তো তিনি আর বড় আমার চেয়ে। আমার জন্য বেচারিও মায়ের কাছে থাকতে পারতো না। যখন আসতো তখনই আমি কান্নাকাটি করতাম। ভাবতাম ও আসলে মা আমাকে আদর কম করবে। আর আপু তো আমাকে অনেক সময় রাগে দুঃখে পিটিয়েছে পর্যন্ত। তবে আপুকে বাবা যা আদর করত, অফিস থেকে বাসায় ঢোকার আগে থেকেই নিপামা নিপামা শুরু হয়ে যেত। তবে আপু আর ভাইয়াকে মায়ের পাশে সহ্য করলেও আমি বাবাকে মায়ের পাশে সহ্য করতাম না। বাবা মায়ের পাশে বসে হাত ধরলেই আমি মায়ের হাতটা নিয়ে আমার বুকে জড়িয়ে ধরতাম। আর তখন বাবা
সিট বলে উঠে যেত সেখান থেকে। আর মা হাসতো শুধু। আরে আগে যদি বসতাম। রোমান্স কি জিনিস, তাহলে তো বাবাকে এত কষ্ট দিতাম না। বেচারা আমার জন্য বউকে ঠিক মতো পেত না। নসীন তো সাদাদের কথা শুনে ছোটবেলা থেকেই সাদাত এত পাজি, আর এখনও সেসব কাহিনী মনে আছে। এই বউ, আমার শ্বশুর শাশুড়ি এমন করতো নাকি? আমার শ্বশুর এখনও যা ইয়াং দেখতে, করতো নাকি তোমার শ্বশুরের মতো জ্বালাতে তুমি? নসীন কিছু না বলে সাদাদের হাতে তাওয়ালেটা রেখে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে যায়। আরে বউ, বলো না, জ্বালাতে তুমি ওদের? নসীন অসহ্য হয়ে গেছে এই পাগলের কথাবার্তা শুনে। চেঁচিয়ে উঠল এবার। সাদাত, আস্তে ভাই, যাও শাওয়ার করো, বদ কোথাকার। আর শোনো, আমি তোমার মতো হিংসুটে ছিলাম না, খুব শান্ত ছিলাম। সারাক্ষণ ভাইয়ের সাথে মজা করতাম, বাবার কাঁধে চড়ে ঘুরতাম, কখনো বাবার বুকে কখনো মায়ের বুকে ঘুমাতাম। আর আমি যদি কোনোদিন ইচ্ছে করে ভাইয়ের সাথে ঘুমাতাম, আর সকালে উঠে দেখতাম বাবার পাশে আমি আর মায়ের পাশে ভাইয়া শুয়ে আছে। বাবা মা পাশাপাশি বসলে আমি বাবার হাত মায়ের হাতে ধরিয়ে বলতাম, বাবা তুমি আমাকে যেভাবে আদর করো মাকেও একটু করো। তখন বাবা মা দুজনেই হাসতো, কিন্তু বুঝতাম না তখন বাবা কেন মাকে আদর করে না আমার মতো। বাট এখন তো বুঝি, বাবা মাকে সবার সামনে আদর করলেও মাকে আলাদা করতো। আরে বউ, এত ভালো ছিলে তুমি। হায় হায়, তোমার মতো না। ছোট থেকে বাদরামি, মা বাবাকেও শান্তি দাওনি আর আপুকেও না। সাদাত নৌসিনের পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার ছেলে মেয়েকেও ওদের নানুবাড়ি পাঠাবো বেশি বেশি করে। বলা তো যায় না, যদি ওদের বাবার মতো হয় তাহলে তো আমার বউকে আমি আদরই করতে পারবো না। নৌসিন সাদাতের দিকে আয়না দিয়ে রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। পেটে কোনো মেরে বলছে, মোটেই না, আমার বেবি অল টাইম আমার কাছেই থাকবে। যখন আমি যাব তখন যাবে আমার সাথে ওদের নানু বাড়ি। ইস, বললেই হলো, তোমার ছেলে হলে ওকে তো আমি নানু বাড়ি রাখবো সপ্তাহে 2-3 দিন। আমি শিওর ও তোমাকে আমার কাছে আসতে দিবে না। আর মেয়ে হলে সপ্তাহে কেন, মাসেও যেতে দেব না। কেন কেন? কারণ আমার বিশ্বাস ও তার মায়ের মতো কিউট আর শান্ত মিষ্টি মেয়ে হবে, যে তার বাবাকে বলবে তার মাকে ওর মতো আদর করতে। হাসলো নৌসিন সাদাদের কথা শুনে। পাগল একটা হয়েছে, যাও এবার শাওয়ার নাও, নামাজ পড়তে হবে তো। সাদাত নৌসিনের ঘাড়ে একটা চুমু খেয়ে ছেড়ে দিল ওকে। বলল, জো হুকুম মেরে একা। মুচকি হাসলো নৌসিন আবারও। আচ্ছা যাও এবার, সকাল 7টা বাজে পেরায়। অভ্যাসবশত এই সময় ঘুম থেকে উঠে যায় আরু। চোখ খুলতেই মুখে খুশির ঝলক, কারণ ওর পাশে ওর মা শুয়ে আছে। অপরদিকে চোখ ফিরাতে আরও খুশি হয়ে যায় ওর বাবাকে দেখে। দুপাশে দুজন, মাঝখানে আরু। সাদা রাফসা এসেছে একটু আগে। আরু ঘুমাচ্ছিল। রাফসা ইচ্ছামতো আদর করেছে ঘুমান্ত ছেলেকে। রাতে ঘুমাতে পারেনি, তাই শোয়ার পরপরই চোখ লেগে গেছে। আরুপ এতটাই খুশি হয়েছে বলার বাইরে। ওর মায়ের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে জোরে চিৎকার করে বলল, আম্মু! আর গালে সমানভাবে চুমু দিচ্ছে। সাথে সাথে ঘুম ভেঙে যায় সাদার রাফসার। রাফসাও ছেলেকে জড়িয়ে ধরে। আম্মু, তুমি আসোনি কেন? আমি কত কেঁদেছি। পাগল আমার। এই তো এসেছি। তুমি কেন কাঁদছিলে? নানু ভাইয়ের কাছে থাকা যায় না বুঝি? আর তোমার বড় আম্মুও তো ছিল। ওরা তো ছিলই, তুমি তো ছিলে না। নতুন বউও ছিল না, আর আব্বু তো ছিলই না। আম্মু মানিক আমার, আর এমন হবে না। তোমাকে একলা কখনো পাঠাবো না। তুমি তো আসার জন্য বায়না ধরেছিলে। আর আসবো না।
তুমি আসলেই আসবো। তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। নানু ভাই অনেক মজা এনেছে, আমি একটাও খাইনি। নানু জোর করে শুধু একটা ডিম খাওয়াতে পেরেছে। তোমাকে ছাড়া খেতেও ইচ্ছে করেনি আম্মু। রাফসা ছেলের কপালে চুমু খেয়ে বলল, যখন আমি থাকবো না তখন কি করবে শুনি? সাত রাফসার এই কথা শুনে অগ্নিদৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কেন আম্মু, কোথায় যাবে তুমি? বারে মানুষ তো একসময় হারিয়ে যায়, আমিও তো একদিন হারিয়ে যাব। আরুফ রাফসার গলায় মুখ লুকিয়ে বলে, না আম্মু, তুমি হারাবে না, তুমি সব সময় আমার কাছে থাকবে। আচ্ছা আচ্ছা থাকবো। পাশ থেকে সাদ বলে ওঠে, আর কোনোদিন যদি এমন কথা শুনি তাহলে কি হবে চিন্তাও করতে পারবে না। রাফসা ছেলেকে জড়িয়ে ধরে বলল, আমি জাস্ট ওকে বোঝাচ্ছিলাম, তেমনভাবে বলিনি। নেক্সট যেন না শুনি। আচ্ছা সরি, আর বলবো না, মনে থাকে যেন। আরুপ ওর মায়ের বুক থেকে উঠে বিছানার মাঝখানে বসে পড়ে। তারপর কি যেন ভেবে ওর আব্বুর গলা জড়িয়ে ধরে লম্বা একটা কিস করে গালে। ওর আম্মুর দিকে তাকিয়ে এক গাল হেসে দিয়ে বলছে, আম্মু, আব্বুর রাগ কমে গেছে, তোমার হয়ে আমি আদর করে দিয়েছি। হাসছে রাফসা। সাত ছেলেকে বুকে জড়িয়ে অনেকক্ষণ আদর করার পর রাফসার দিকে তাকিয়ে বলল, তোর মাকে আদর করতে বল একটু আমাকে, সাথে তোকেও করুক। আরুপ রাফসার হাত ধরে টানছে। আম্মু আসো এদিকে, এখন তুমি আব্বুকে আর আমাকে আদর করো। এই না না, তোমরা দুজন দুজনকে আদর করো, আমি উঠবো এখন। না আম্মু, একটু আদর করো না, বেশি না। আরে করলে কি হয়, তোমার আরুফকে আদর করবে, আমি চোখ বন্ধ করে রাখবো, আর আমাকে আদর করবে, আরুপ চোখ বন্ধ করে রাখবে, তাই না আরুপ? হ্যাঁ হ্যাঁ। আব্বু তুমি চোখ বন্ধ করো, আম্মু প্রথমে আমাকে আদর করবে, পরে আমি চোখ বন্ধ করব আর আম্মু তোমাকে আদর করবে। ওকে ডান। তোর হয়ে গেলে আমাকে বলিস, বলিস কিন্তু চোখ খুলবো। আরে কি হয়েছে, প্লিজ আম্মু একটু একটু। দেখো আব্বু চোখ বন্ধ করেছে। অবশেষে বাবা ছেলে পাগলামোতে হার মানল রাফসা। ছেলের দুগালে আর কপালে কিস দিয়ে দিল। আরুপও ওর মাকে কপালে নাকে কিস করলো। আব্বু আমার হয়ে গেছে, এবার তোমারটা। চোখ খুলল সাদ। রাফসা কি করবে ভাবছে, ছেলের সামনে কিভাবে কি। রাফসা উঠে চলে আসতে চাইলে আরুপ আর সাদ দুজনেই টেনে ধরে ফেলল। এটা তো হবে না, শুধু নিজের ছেলেকেই আদর, আর শাশুড়ির ছেলেকে কিছু না। সাদ, কি হচ্ছে ছেলের সামনে? আরে আরুপ তো দেখবে না, চোখ বন্ধ থাকবে ওর, তাই না আরুপ? তুই চোখ অফ রাখবি না? হ্যাঁ আম্মু, তুমি একটু আদর করো আব্বুকে। আমি এই যে চোখ বন্ধ করলাম। এই সুযোগে সাত রাফসাকে একটানে নিজের বুকের উপর ফেলল। রাফসার দিকে তাকিয়ে বলল, চোখ খুলিস না আরুফ, আমার হয়ে গেলে তোকে বলবো। ওকে আব্বু, খুলবো না। রাফসা সাদকে চিমটি দিচ্ছে, তবুও সারাতে পারছে না। সাদ রাফসার চুলের পেছনে মুঠির মতো করে ধরে রাফসাকে বালিশের উপর শুয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। চুমুর সাথে সাথে নরম ঠোঁটে কামড় না দিতে কোন হাজব্যান্ডের না ভালো লাগে। সাদও তাই করছে। 2-3 মিনিট যাবৎ সাদ একই কাজ করে যাচ্ছে। রাফসা কোনোভাবেই ছাড়াতে পারছে না। এর মাঝে আরুপ বলে উঠল, আব্বু খুলবো চোখ। হুশ আসে সাদের যে ছেলে রুমে। এই সুযোগে রাফসার গলায়ও একটা চুমু দিয়ে দেয়। রাফসা ভেবেছে ছেড়ে দিবে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, কিন্তু সাদের মাথায় অন্য কিছু। গলা থেকে মুখটি আবারও রাফসার ঠোঁটে লেহন দিচ্ছে। আরুপ আবারও চোখ খোলার কথা বললে ইচ্ছা করেই রাফসাকে ব্যথা দেওয়ার জন্য জোরে জোরে দুটো কামড় বসিয়ে দেয়। রাফসা না পারছে চিৎকার করতে, না পারছে বাধা দিতে। ছেলের সামনে ওই আওয়াজ মুখ দিয়ে আসছে না। এই সুযোগটাই সাদ কাজে লাগিয়ে এত জোরে দুটো কামড় বসিয়ে অবশেষে শান্ত হলো।
রাফসাকে ছেড়ে দিয়ে ধপাস করে শুয়ে পড়ল সাদ। রাফসার সব শক্তি চলে গেছে। জীবন আর একটু হলেই শেষ হতো বোধ হয়। এভাবে কেউ ঠোঁটে আর কামড় প্রথম থেকে দিলেও লাশ কামড় দুটো তো ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছে। রাফসার ঠোঁট কেটেও গেছে একটু, পরে হয়তো ফুলেও যাবে। সাদ রাফসার অবস্থা দেখে মুচকি হাসল। রাফসা ঠোঁটে হাত দিয়ে হাঁপাচ্ছে। সাদ রাফসার ঘন ঘন শ্বাস নেওয়ার কারণে বুকের দিকে নজর দিয়ে বলল, হবে নাকি? বলেই নিজের ঠোঁটে লিক করল। রাফসা আর বুঝতে বাকি রইল না কিসের কথা বলছে সাদ। লজ্জায় তাড়াতাড়ি বিছানা থেকে উঠে এক দূরে রুমের বাইরে। আর আরুপ আর অপেক্ষা করতে না পেরে চোখ খুলে তখন, উফ আব্বু, এতক্ষণ লাগে? আম্মু চলে গেল। সাদ আরুপকে বুকে নিয়ে বলল, হ্যাঁ রে বাপ, এতক্ষণ লাগে। তোর আম্মু বেশি আদর করছিল তো আমায়, তাই। ও, কিন্তু বেশি আদর কেন? আমি যে তোর চেয়ে বড়, তাই। ও চলো আমরা আর একটু ঘুমাই। ওকে আব্বু, তাহলে মাথায় হাত বুলিয়ে দাও। রাফসা এক দৌড়ে ওর দাদির রুমে। দাদি ঘুমাচ্ছে। এই সুযোগে আয়নার দিকে দেখছে। ইস, কাল সারা রাত আর এখনো ঠোঁটে। ভাবতেই বিয়ের পরের কথা মনে পড়ল রাফসার। সাদ বিয়ের দিন রাতে কাল আবারও সেটা রিপিট করেছে। যদিও এমন অনেক করেছে সাদ, তবুও রাফসার সাদের এই সারা রাত জেগে আদর করাটা কেমন অদ্ভুত লাগে। নিজেই ভাবে ক্লান্ত হয় না নাকি সাদ। তবে রাফসার খুব ভালো লাগে সাদের এসব পাগলামি। রাফসা আঁচলটা সরিয়ে নিল। কাল রাতে সাদের ভালোবাসার চিহ্নগুলো ফুটে আছে শরীরে। হেসে দিয়ে চুলটা খুলে দিল। ঠোঁটে একটু আগে যা করলো, লাল হয়ে গেছে পুরো, কেটেও গেছে একটু, তবে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। এমন সময় কারো স্পর্শ পেয়ে পেছন ফিরতি দেখলো ওর দাদি বাঁকা হয়ে দাঁড়িয়ে রাফসার দিকে তাকিয়ে হাসছে। রাফসা লজ্জায় জড়িয়ে ধরল দাদিকে। দাদি, আহারে লজ্জা। কিছু দাঁত পড়ে গেছে দাদির, তাই ভাঙা আওয়াজ আসে কথার। দাদি, দেখি আমার নাতনির এত লজ্জা। নিচু হয়ে হাসছে রাফসা। ইস, বিয়ে হলো এত বছর, একটা তো বেরো করেছিস, তারপরও এত জ্বালায় আগের মতোই। শরীর দেখে আরও তেনা তেনা করে ফেলছে। এমনিতেই আমার নাতনি কত নরম। বেহায়া ছেলেকে সুযোগটা ছাড়েনি আর। তাহা রে, শক্তি কমে না তো তোমার মরদের। ইস, রাফসা যেন মাটির সাথে মিশে যাচ্ছে। কী সব বলছে দাদি। বুড়ি ভালো হবে না কিন্তু। রাখতো ছুরি, ওই চাই নাকি আরও 2-1টা ছাও। দাদি, বেশি করতেছো তুমি। চুপ কর তো। আয়নায় ভালো করে দেখ, ঠোঁটে তোর মরদের কামড়ের দাগ। আঁচলটা একটু সরিয়ে চশমারা ভালো করে নিল। আহারে, নাতনিটারে কি করছে আমার। বুড়ি, তুমিও না। আরে শোনো, এত লজ্জা পাস কেন? চাই কিছু আরও। এত আদর করে দে আরও কিছু। উফ, সরো তো। বুড়ি, বেশি যুবতী হতে চাও নাকি? হইলে তোরটা দিবি নাকি? দাদি, মজা করি রে, মজা করি। কতদিন পর আসলি, পাইতো না তোরে। রাফসা জড়িয়ে ধরল ওর দাদিকে। দুজনেরই পরশ আবেশে চোখে পানি এসে গেছে। দুজনেই স্বাভাবিক হয়ে নিল। রাফসার দাদি রাফসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছিস? খুব ভালো দাদি, খুব। তুমি? আমিও। আদর করে এখনো। চাই আরও কিছু। তুই না বলছিলি মেয়ের খুব শখ ওর? কালকেও বলছিল এবার নাকি মেয়ে লাগবি। কি বললি তুই? কি আর বলবো, শোনো আমার কথা। ও তার মানে আদায় করে নিবে। তোর কোনো ইচ্ছা নেই? ইস, আছে তো। একটা পুতুলের মতো মেয়ে হবে। রাজার মতো তো আছে একজন। আরেকটা রানী হলে সব আশা পূরণ আমার। দিবি, যা চাই তাই দিবি। তোরে কি কম দেয় নাকি? তোরে যা সুখ দেয় তুইও দিবি সব। দাদি আবারও জড়িয়ে ধরল রাফসা।
খুব তাড়াতাড়ি যেন শুনি তোর মরদের আশা পূরণের কথা। মুচকি হাসলো রাফসা। আচ্ছা যা এখন, তোর মায়ের সাথে কথা বল। ভালো করে কথাও বলিস নাই হয়তো। আর আরুপ তেমন কিছু খায় নাই তোকে ছাড়া। ওর জন্য কিছু কর তাড়াতাড়ি। বাপরে, ওরে যেমন আঁচলে বাচ্চোস, ওর পোলারেও মায়ায় আটকাইছিস। কিছু বলল না রাফসা, হাসলো শুধু। হইছে যা এখন, তোর জামাইরে আসতে বলিস আমার রুমে। আর তোর মায়ের সাথে হাত লাগা একটু। কাল তো তোর মরদও বেশি কিছু খায় নাই। যা জলদি তোর মায়ের কাছে। রাফসা চলে গেল। এখানে আর থাকা সম্ভব না। যা দুষ্ট ওর দাদিটা। বাধ্য হয়ে ওর মায়ের কাছে চলে গেল। আর ওইদিকে সাদার আরও মনে সুখে ঘুমাচ্ছে রোজকার মতো রেডি। আজও অফিসে চলে গেল। ভালো লাগে না আজকাল আগের মতো, তাই বাসা থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। নসীন আর সাদাতকে একসাথে দেখলে কষ্টটা বহুগুণ বেড়ে যায়। আর সাথে তো প্যারা দেওয়ার জন্য পরশের দেওয়া আংটিটা আছেই। ইচ্ছে হয় রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু মায়ের কড়া বারণ আছে, তাই পারছে না। আনমনে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ সামনে আরেকটা প্রাইভেট কার আসছিল। কোনো মতে ব্রেক কষল হৃদি, নাহলে উল্টাপাল্টা কিছু হয়ে যেত। খেয়ালই করেনি সামনে গাড়ি আসছিল। কোনো কাজে মন দিতে পারছে না আজকাল। কাল অফিসেও কাজের ফল্ট হয়ে গিয়েছিল, যা আগে কখনো হয়নি। আর আজ ড্রাইভিংয়ে ভাবতে পারছে না হৃদি। যা আছে কখনো হয়নি সেসবই হচ্ছে ওর সাথে। হবেই না কেন? মন যে আর নিজের মাঝে নেই, সেটা তো সবসময় সাদাদের কাছেই পড়ে থাকে। এসব ভাবতে ভাবতে আর খেয়াল হয়নি বেচারি যে রাস্তার মাঝে। গাড়ি হর্নে হুঁশ আসে। পেছনে ছোটোখাটো একটা জ্যামও লেগে গেছে। তাড়াহুড়ো করে আবারও গাড়ি স্টার্ট দিল। মোড়টা ক্রস করতে সামনে আবারও একটা প্রাইভেট কার। তবে এটা হৃদির ভুল না। গাড়িটার রং সাইড থেকে হৃদির গাড়ির সামনে এসে দাঁড়ায়। হৃদি কিছু বুঝে ওঠার আগেই ওর গাড়ির দরজা খুলে কেউ পাশে বসে পড়ে। আরে আপনি, গাড়ি স্টার্ট দাও। বাট আপনি এখানে কেন? যা বলছি তাই করো, পেছনে জ্যাম লেগে যাবে না হলে। আপনি আপনি নামুন আগে, তারপর আমি গাড়ি ছাড়ব। আমি অফিসে যাব। নামুন আপনি। পরশ হৃদির কামড় ধরে এক ঝটকায় নিজের সাথে চেপে ধরল। বয়সের ছোঁয়ায় হৃদির ভেতরে একটা কম্পন বয়ে যাচ্ছে। এ প্রথম কোনো ছেলে হৃদির এতটা কাছে। সাদাতকে তো হৃদি নিজেই জড়িয়ে ধরত। সাদাত কখনো ধরেনি, তাই সেরকম কোনো ফিলিংস আসেনি হৃদির মাঝে। কিন্তু আজ পরশ এতটা কাছে। কি করছেন ছাড়ুন আমায়। পরশ অপলক তাকিয়েছে হৃদির দিকে। পলক পড়ছে না। আরে ছাড়ুন আমায়। পরশ কিছু স্বাভাবিক গলায় বলল, যাবে না আজ অফিসে? মানে কি? আমি অফিসে যাব। ছাড়ুন আপনি আর নামুন। পরশ হৃদিকে আরও চেপে ধরে রাগী গলায় বলল, হাই লেডি, শেষ করে ফেলবো একদম। যা বলবো তাই করতে হবে। পরশের চয়েস তুমি, সো পরশের মতো করে চলতে হবে। চুপচাপ বসবে। গাড়ি আমি চালাবো। আরে আমি চালাবো গাড়ি। হৃদিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পরশ হৃদিকে একটানে ও যে জায়গায় বসেছিল সেখানে এনে বসালো। হৃদি অবাক হয়, কি শক্তি মানুষটার। এক হাতে হৃদিকে এক সিট থেকে অন্য সিটে নিয়ে এলো। পরশ গাড়ি চালু করছে দেখে হৃদির মাথা গরম হয়ে গেল। দরজা খুলে বের হতে যাবে, এমন সময় পরশ আবারও হৃদিকে আটকে ফেলে সিটের সাথে চেপে ধরে। হৃদি কিছু বুঝে ওঠার আগে ঠোঁটে ঠোঁট ডুবায়। হৃদির সারা শরীর কারেন্ট বয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? একটা ছেলের ছোঁয়ায় এত কিছু ভাবতেই পারছে না হৃদি। পরশ পাগলের মতো চুষে নিচ্ছে হৃদির ঠোঁট। হৃদি বেশ খানিকটা সময় ছাড়ানোর চেষ্টা করলেও পারল না। শেষমেশ হাল ছেড়ে দিল। পরশ মনে হয় হারিয়ে গেছে। জেদের বসে কামড়ও দিচ্ছে হৃদির ঠোঁটে। হৃদির ফার্স্ট লিপ কিস এটা। এমনিতেই অন্যরকম হচ্ছে।
তার উপর পরশের কামড় এত জোরে লাগছে, চোখ দিয়ে পানি পড়ছে হৃদির, ছাড়াতেও পারছে না হৃদি। দম বন্ধ হয়ে আসছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে শুধু। পাক্কা 10 মিনিট পর পরশ হৃদিকে ছাড়লো। হৃদি যেন নতুন জীবন ফিরে পেল। পরশের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর কান্নাটাও আরও বেড়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতেই হৃদি বলল, আপনি এতটা খারাপ। আমাকে আর বলতেও পারল না, কান্নায় ভেঙে পড়ল। 10 মিনিটে পেছনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। হৃদির কান্না পরশের মনে দাগ বসিয়ে দিচ্ছে। দেরি করল না। পরশ গাড়ি স্টার্ট করলো। গাড়ি হৃদির অফিসে যাচ্ছে না, বুঝতে পারল হৃদি। খিলক্ষেত পার হচ্ছে, তারপর আজিমপুর উত্তরা। হাউস বিল্ডিং ক্রস করছে গাড়িটা, তার মানে ঢাকার বাইরে। সিটে গা এলিয়ে দিল হৃদি। বাইরের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই ওর। এই লোকটার সাথে পেরে উঠবে না হৃদি। এই কিছুদিনে এটা বেশ ভালো করে বুঝে গেছে সে। চোখে বাঁধ ভেঙে গেছে হৃদি। থামছি না কোনোভাবে, হোক না যা হওয়ার। সব ছেড়ে দিয়েছি হৃদি। যাক, যেখানে নিয়ে যায় যাবে সে। মনে আসল চাওয়াটাই যখন পূরণ হলো না, আর কোনো চাওয়া পাওয়া নেই এই জীবনে। চলুক না জীবন নিজের মতো। আস্তে হাঁটুন না, এত জোরে হাঁটা যায় নাকি? কে বলছিল তোমায় এত বড় গাড়ি কিনতে, যেটা গ্রামের রাস্তায় এভাবে আটকে যায়? আমি কি জানি আমাকে এমন গ্রামে আসতে হবে? তাহলে তো একটা সিএনজি কিনতাম, তাহলে অন্তত এভাবে হাঁটতে হতো না। হোয়াট? তোমার কি মনে হয় আমার গাড়ি সিএনজি? আমি আবার সেটা কখন বললাম? তো শুনুন, আমার পছন্দ হচ্ছে বড় গাড়ি কিনেছি, তাতে আপনার কি? আমারও ইচ্ছা হবে জোরে হাঁটবো, তোমার তাতে কি? আরে আজব। দাঁড়ান, আমি শাড়ি পরে এভাবে দৌড়াবো আপনার পিছু পিছু। খুলে যাবে তো পেন দিয়ে শাড়ি। বাপের জন্মে শুনুনি। দাঁড়ান, আরে শুনুন। দিদি, গাড়িটা একটু বড়, তাই গ্রামের রাস্তা দিয়ে ভেতরের দিকে যাচ্ছে না। পরশের গাড়িটা মিডল ছিল, সেটা আসতো এই রাস্তায়। পরশ ঠিক বুঝতে পারেনি যে হৃদির গাড়ি ঢুকবে না। অনেক দিন আসা হয়নি তাই। কিন্তু রাগে হাঁটছে তো জোরে জোরে, অথচ হৃদি হাঁটতে পারছে না। শার্ট দিয়ে ব্লাউজ আর পেন দিয়ে পেটিকোটের কাজ চালিয়ে কি এত দৌড়ে চলা যায়? বাধ্য হয়ে হৃদি রাস্তার পাশে বসে পড়ল। ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। পরশ হৃদি শার্টের নিচে 3টা বোতাম খুলে দিয়ে হৃদি চোখটা মুছে দিয়ে বলেছিল, এখন শার্টটা গুজে নাও। বা তোমরা যে ওই যে কোটির মতো করে বাঁধো, ওইভাবে বেঁধে ব্লাউজের মতো করে নাও। অবাক হয়ে তাকিয়েছিল হৃদি। কি ভেবেছিল ও? আর কি হলো? এভাবে তাকানোর কিছু নেই। পিন আছে না? কি হলো, পিন আছে তো? মাথা নেড়ে সম্মতি দিয়েছিল হৃদি। তাহলে পিন আপ করে শার্টটা দিয়ে কাজে লাগাও। আর এত ভাবার কিছু নেই। আমি দেখিনি তোমার পেট, অন্যদিকে তাকিয়ে খুলেছিলাম। এখনো তাকাইনি। তবে তোমার নাভি তো আমি দেখবই, বাট বিয়ের পর। আর প্যান্টে গুজে পেটিকোট চালিয়ে নাও। পরশ বাইরে চলে গেলে দিদি শার্টটা ভালোভাবে গুজে ব্লাউজের মতো করে নিয়েছিল। বেশ কয়েকটা পিন লাগিয়ে মোটামুটি ঠিকঠাক করে নিয়েছিল। ভাগ্যিস শাড়ি ভালো করে পরতে পারে, তা না হলে কিছুতেই আজ শাড়ি প্যান্ট দিয়ে নতুন শাড়ি পরতে পারতো না। অনেক কষ্ট করে শাড়ি পরেছিল। আয়নায় তাকিয়ে দেখলো অন্যরকম সুন্দরী লাগছে তাকে। তবে কেন এত আলাদা লাগছে জানে না সে। ভাবেনি বেশিক্ষণ। পরশকে ডাকার জন্য গাড়ি থেকে নেমে আসে। পরশ উল্টো হয়ে স্মোকিং করছিল। এই যে শুনছেন, আমার হয়ে গেছে। পরশ হৃদির দিকে তাকিয়ে ওর হাত থেকে সিগারেটটা এমনিতেই পড়ে যায়। এ কি, আপনি সিগারেট খান? হৃদির কথা কানে আসেনি পরশের। চোখ আটকে গেছে হৃদির রূপে। বোঝা যাচ্ছে না হৃদি শার্ট প্যান্টের ওপর শাড়ি পরেছে। কি সুন্দর কাজ করতে পারে হৃদি। এভাবে কেউ ম্যানেজ করতে পারে জানা ছিল না পরশের।
পরশ মাঠের মাঝে রিদি খুব কাছে এসে পড়ে। রিদি সরে আসতে চাইলে হাত ধরে ফেলে পরশ, জড়িয়ে ধরে পেছন থেকে। পরশে গরম নিঃশ্বাস রিদির ঘাড়ে পড়ছিল। কাঁপছিল রিদি। পরশ রিদির চুলের কাঁটাটা খুলে দিল। কোমরে একটু ওপর পর্যন্ত সিল্কি স্টাইল চুলগুলো সারা পিঠে শীতল পাটির মতো ছেয়ে গেছে। মুগ্ধ হয়ে দেখছিল পরশ। নাক ডুবিয়ে দিয়েছিল রিদির এমন সৌন্দর্যে। মাতাল করা একটা ঘ্রাণ, পাগল করা গন্ধ, সব মিলিয়ে ঘোরে আটকে যাচ্ছিল পরশ। চোখ বন্ধ করে উপভোগ করছিল রিদি। ভাগ্যিস গ্রাম, তাই আশেপাশে লোক নেই কোনো। ফাঁকা জায়গা পেয়ে পরশের রোমান্স করার সুযোগ। তা না হলে কপালে আর মাঠের রোমান্স জুটত না। পরশ রিদির কানে ঠোঁট লাগিয়ে বলছিল, আই লাভ ইউ রিদিমণি, খুব কিউট লাগছে। যদি বিয়েটা হয়ে যেত না, তাহলে আশোকের মতো আমিও আমার প্রিয়তমার স্বাদ মেটাতাম গাড়িতে। আফসোস সুযোগটা নেই, তবে খুব তাড়াতাড়ি করব বলেই কানে আলতো করে কামড় বসিয়ে দিল। আর অন্যদিকে হঠাৎ পরশ পেছনে তাকিয়ে দেখল রিদি রাস্তার কোনায় বসে আছে। অথচ সে নিজে কতটা পথ এসে গেছে। পরশ রাগে হনহনিয়ে আবার রিদির কাছে যায়। এই মেয়ে সমস্যা কি তোমার, হ্যাঁ? পরশে ফাটা বাঁশের মতো গলার ধমকে রিদি কল্পনা থেকে ফিরে আসে। কি হয়েছে? এ তো চিল্লান কেন সবসময়? তো এখানে ধান পাহারা দিচ্ছ নাকি? এভাবে বসে আছো কেন? আপনি তো কি জোরে জোরে হাঁটছেন? পারিনি তো, এমনি বারবার পায়ের সাথে শাড়ি লেগে যাচ্ছিল বারবার। পেন দিয়ে শাড়ি, যত সব। এত জোরে হাঁটলে তো খুলেই যাবে। তো প্রবলেম কি তাতে? উঠে দাঁড়ালো রিদি, আঙুল তুলে বলল, আপনার মতো বেহায়া পুরুষ মানুষ কম দেখছি আমি। আমার শাড়ি খুলে যাবে আর আপনি বলছেন কোনো প্রবলেম নেই। পরশ মুচকি এসে রিদি ওঠানো আঙুলে একটা কামড় বসিয়ে দেয়। মা গো, বেশ জোরেই দিয়েছে কামড়টা। পরশ রিদিকে কামড় ধরে নিজের বুকের সাথে মিশে নিয়ে বলে, সুন্দরী, আসলেই তুমি নাগিন, এত তেজ, আই লাইক ইট। আমার আবার সাপ না হলে চলেই না। আর তুমি তো বেশেবাড়া নাগিন একদম। ভেঙে দিব 20 দাঁত, একবার সুযোগটা পাই। সারা জীবন আমার হয়ে থাকবে। কিন্তু তোমার 20 দাঁত ভাঙলে তো বিষ কমবে না। প্লিজ বউ হয়ে সবল দিও, আমি ওয়েট করব খুব তোমার ছবলে। ভাবতে পারছো তুমি আমি যখন তোমার 20 দাঁত ভাঙব, তুমি কতটা ছটফট করবে। ইস, প্রথমবার কি কষ্ট হবে তোমার। ছটফটানিটা কবে যে দেখব। রিদি চোখ বন্ধ করে নিচের দিকে মুখ করে আছে। এতটা অসভ্য কেউ হয়? মুখে বিন্দুমাত্র লাগাম নেই। পাশ দিয়ে দুজন কৃষক হেঁটে যাচ্ছিল। পরশ আর রিদিকে দেখে বলল, আল্লাহ, আজকাল কার পোলাপান, শরমের নাম নাই। সড়কের মধ্যে পীড়িত করে, ঘষাঘষি করে, সিসি কিরকম পোলাপান। পরশের হুঁশ আসে সে রাস্তায় স্বাভাবিক হয়ে দাঁড়ায়। রাগ হচ্ছে রিদির। এই পরশে যেন গ্রামের লোক কি না কি বলে গেল। আপনার জন্য আমার মান সম্মান সব যাবে। পরশ কোনো কথা না বলে রিদিকে কোলে তুলে নিল। রিদি প্রস্তুত ছিল না, পড়ে যাচ্ছিল প্রায়, তাই পরশে গলা জড়িয়ে ধরল।